তো দেখো, পরমাণুর গঠনে আমরা অনেকটা আলোচনা করেছি। গতদিন আমরা কিছু নীতিও পড়েছিলাম, হুন্ডের সূত্র, পাউলির অপবর্জন নীতি, আউবাউ প্রিন্সিপাল, সবগুলো আমরা আলোচনা হয়েছি। ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে জেনেছ। আজকে দেখো, এই ইলেকট্রন বিন্যাস থেকে আরও কিছু প্রশ্ন আমাদের আসতে পারে। যেমন ধরো বললাম Na এর কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে। তাহলে Na ইলেকট্রন বিন্যাস করবে 11, 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে 1s2 মানে এখানে দুখানা ইলেকট্রন, 2s2 মানে এখানে দুখানা ইলেকট্রন, 2p6 মানে এখানে হচ্ছে 6খানা ইলেকট্রন, আর 3s1। সর্বাধিক কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে? তাই সর্বাধিক কতগুলি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে। তাহলে এনএতে আমরা দেখছি মোট 11টা ইলেকট্রন আছে। তার মধ্যে দেখো, এই যে ডাইরেকশনটা দেখানো হয়েছে, এই রকম ইলেকট্রন কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। আর বিপরীত ডাইরেকশনে কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে সর্বাধিক কতগুলো ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে হচ্ছে? তাহলে 6খানা ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে, আর এই বাকি 5খানা ইলেকট্রনের ঘূর্ণন বিপরীত দিকে। তাহলে আমরা বলবো সর্বাধিক 6টি ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে। বুঝতে পারলে? এরকম প্রশ্ন আসতে পারে। বা তোমাদের আরেকটা শিখিয়েছিলাম যে এখানে এরকম প্রশ্ন হতে পারে যে কতগুলি ইলেকট্রনের n+l এর মান 3। এখান থেকে ধরো আরেকটা প্রশ্ন আমি দিয়ে দিলাম যে কতগুলি ইলেকট্রনের n+l এর মান 3 হয়। তাহলে দেখো, এরকম উত্তর তোমরা জানো যে 2p, তার ক্ষেত্রে n+l যদি করি তাহলে 2 + 1 3, আর 3s তাহলে এক্ষেত্রে n+l এর ভ্যালু হচ্ছে 3 + 0 সমান হচ্ছে 3। তাহলে n+l এর ভ্যালু 3, এরকম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 আর 1 7টি। তাহলে আমরা এখানে এর উত্তর বলবো কি, যে 7টি ইলেকট্রনের n+l এর মান 3 হয়। এই দ্বিতীয় প্রশ্নটা আগেও আমরা করেছি। এবার দেখো, আরেকটা জিনিস মাথায় রাখা, একটা ফর্মুলা বলে দিই যে একটি উপকক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর রাশিমালা হচ্ছে √l × l+1 × h/2π। l × l+1 × h/2π। তাহলে এখানে l এর মান কি? l এর মান তোমরা জানো যে s উপকক্ষপথ যদি হয় তাহলে তার l এর ভ্যালু হচ্ছে 0, p উপকক্ষপথের ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে 3, এরকম। তাহলে s এর ক্ষেত্রে l এর ভ্যালু 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে 3। তো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? ধরো এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেওয়া হলো যে 4s ও 3p এর উপস্থিত ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত?
তাহলে 4s এর ক্ষেত্রে দেখো s মানেই হচ্ছে l 0, তাহলে s হলেই l এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে কৌণিক ভরবেগ কত আসবে? কৌণিক ভরবেগ আসবে √0 * 0 + 1 * h/2π। তাহলে 0 দিয়ে যেহেতু গুণ করছি তাহলে কি হয়ে গেল? 0। আর যদি আমরা 3p বলি তাহলে l এর ভ্যালু p মানেই 1, সে 3 এর p হোক আর 5 এর p হোক, তাহলে l এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে কৌণিক ভরবেগ সমান আসবে কি? √1 * 1 + 1 + h/2π। √1 * 1 + 1 h/2π, তাহলে 1 + 1 2, তাহলে √2 * h/2π, √2 * h/2π। বুঝতে পারলাম? তাহলে এই জাতীয় প্রশ্ন কিন্তু এখান থেকে হয়, সেগুলো একটু মাথায় রাখবে। বা ধরো এরকম তোমাকে দিয়ে দেওয়া হলো (3d ও 4d উপকক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তা দেখো 3d হোক আর 4d হোক, d তো d, তাহলে সব d এর ক্ষেত্রে কি l এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 3d এবং 4d, 3d এবং 4d উপকক্ষপথে কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ √l * l + 1 * h/2π, তাহলে √2 * 2 + 1 * h/2π, তাহলে 2 1 3, 3 2 6, তাহলে √6 * h/2π, √6 * h/2π। তো দেখো এরকম ছোট ছোট প্রশ্নের জন্য আমাদের তৈরি হতে হবে। আর একটা কথা আমি বলি, যে সমস্ত পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সমস্ত ইলেকট্রন জোড়া বেঁধে থাকবে সেগুলোকে আমরা বলি ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে কি বলছি? যেসব মৌলের বা আয়নের সমস্ত ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকে তাদের ডায়াম্যাগনেটিক পদার্থ বলা। উদাহরণ কি? যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে? 1s2 2s2, এটা হবে না অক্সিজেন। নিয়ন 10 2p6, তাহলে এখানে দেখো 1 2 1 2 1 2 3 4 5 6 সমস্ত ইলেকট্রন জোড়া বেঁধে আছে। অক্সিজেন কেন হলো না একটু পরে আসছে। তাহলে সমস্ত ইলেকট্রন জোড়া বেঁধে আছে, তাহলে এটাকে আমরা বলবো কি? ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে নিয়ন ডায়াম্যাগনেটিক পদার্থ। অনুরূপে ধরো হিলিয়াম, হিলিয়াম 2, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, তাহলে এটাকে বলবো কি? হিলিয়াম হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে যাদের ইলেকট্রন সব যুগ্ম অবস্থায় থাকবে তাদেরকে আমরা বলছি
ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। আর যাদের ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। যেসব মৌল বা আয়নে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে তাদের প্যারাম্যাগনেটিক পদার্থ বলা হয়। যাদের এক বা একাধিক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকবে তাদের বলবো প্যারাম্যাগনেটিক। এবার আমরা উদাহরণ হিসেবে অক্সিজেনের ক্ষেত্রে আসছি। এই অক্সিজেন তাহলে 1s2 2s2 2p4, তাহলে এখানে দুটো আর এখানে 1 2 3 4, তাহলে দেখো এটা যুগ্ম, এটাও যুগ্ম, এটাও যুগ্ম, কিন্তু এইখানে যে দুটো ইলেকট্রন আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 2p4 এ কেন এরকম করলাম। হুন্ডের নীতি তোমরা আগের ক্লাসে পড়েছো, হুন্ডের নীতি অনুসারে করা হয়েছে। তাহলে যেহেতু এখানে দুটো ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে তার জন্য আমরা এই পদার্থটাকে বলবো প্যারাম্যাগনেটিক পদার্থ। আর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন কটা সেটাকে আমরা n দিয়ে চিহ্নিত করি, তাহলে n এর ভ্যালু বলবো 2। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যেটাকে আমরা চিহ্নিত করছি n দিয়ে, তাহলে n এর ভ্যালু 2। এরকম ভাবে ধরো নাইট্রোজেন নিলে, নাইট্রোজেন 7, তাহলে 1s2 2s2 2p3, তাহলে 1s এ দুটো 2s এ দুটো আর 2p তে 3টে, তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 3টে। তাহলে এটাকেও আমরা বলবো প্যারাম্যাগনেটিক পদার্থ। তাহলে এরকম বিভিন্ন ইলেকট্রন বিন্যাস তোমরা শিখেছো। সমস্ত ইলেকট্রন বিন্যাসে দেখবে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদ দিয়ে, নিষ্ক্রিয় গ্যাসগুলোতে সব ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকে, বাকি সব মৌলেই কিন্তু এক বা একাধিক ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন থাকছে, তার জন্য এদেরকে আমরা সবাইকেই বলছি প্যারাম্যাগনেটিক পদার্থ। এই প্যারাম্যাগনেটিক পদার্থগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা একটা নির্দিষ্ট চৌম্বক ভ্রামক আছে, অর্থাৎ এদেরকে যদি চৌম্বক ক্ষেত্রে নিয়ে যাওয়া হয় তাহলে এটা চৌম্বক ক্ষেত্রে আকৃষ্ট হয়। মাথায় রাখবে, প্যারাম্যাগনেটিক পদার্থগুলি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। আর ডায়াম্যাগনেটিক পদার্থগুলি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। তাহলে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সগুলো চৌম্বক ক্ষেত্র টানবে আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সগুলোকে চৌম্বক ক্ষেত্র ঠেলে দেবে। তো এই কতটা আকর্ষিত হবে বিকর্ষিত হবে সেটা পরিমাপ করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে চৌম্বক ভ্রামক পরিমাপক ফর্মুলা। তাহলে চৌম্বক ভ্রামক এর রাশিমালা সেটা হচ্ছে √n × n+2 বোর ম্যাগনেটন Bm, এটা হচ্ছে ইউনিট। এই চৌম্বক ভ্রামক পরিমাপ করার এটা হচ্ছে রাশিমালা √n × n+2 Bm। তোমরা n মানে একটু আগে বুঝলে, n মানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, এটাকে আমরা n দ্বারা ডিনোট করছি, n কে আমরা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বলছি। এখন দেখো
আমি যদি আগের উদাহরণ বলি যে নাইট্রোজেন এর চৌম্বক ভ্রামকের মান কত, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, তাহলে এখানে n এর ভ্যালু হয়ে গেল 3। এই চৌম্বক ভ্রামকটাকে আমরা মিউ চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে n এর ভ্যালু যদি 3 হয় তাহলে মিউ সমান হবে √3 × 3 + 2bm। তাহলে কত হচ্ছে 3 আর 2 5, 5 3 15, √15 বোর ম্যাগনেটন, √15 বোর ম্যাগনেটন। এরকম ভাবে তুমি যে কোনো উদাহরণের ক্ষেত্রেই চৌম্বক ভ্রামকের মান গণনা করতে পারবে। ও একটা জিনিস ভুল হয়েছে, শুধু নিষ্ক্রিয় গ্যাসগুলোই নয়, এছাড়াও তোমার যেগুলোর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন থাকবে না, যেমন ধরো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই সিরিজটার ক্ষেত্রেও দেখবে অযুগ্ম ইলেকট্রন থাকবে না। একটা উদাহরণ বলে দিই, যেমন ধরো ম্যাগনেসিয়াম 12 ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2, তাহলে এখানে দেখো সব ইলেকট্রনই কিন্তু জোড়া বেঁধে যাচ্ছে, তাহলে এখানেও কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0 মানে সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর এর ক্ষেত্রে মিউ এর ভ্যালু হবে তাহলে 0 × 0 + 2bm, তার মানে হচ্ছে 0bm, 0 বোর ম্যাগনেটন। বুঝতে পারলে? তাহলে এভাবে আমরা কিন্তু হিসাব করতে পারছি যে কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক। তাহলে যদি কারো এর ভ্যালু 0 আসে, অযুগ্ম ইলেকট্রন না থাকে, এটা তোমার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো সব ক্ষেত্রেই হবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম ইত্যাদি মৌলগুলোর ক্ষেত্রে সবারই কিন্তু এইরকম ওই s2 ফর্মে চলে আসবে, তাহলে সেগুলো কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। আর যদি কারো একাধিক ইলেকট্রন, এক বা একাধিক ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকে, তাহলে সেগুলোকে বলবো প্যারাম্যাগনেটিক পদার্থ। তাদের ক্ষেত্রে কিন্তু মিউ এর ভ্যালু একটা কিছু পাওয়া যাবে, কারণ n এর ভ্যালু এদের কখনোই 0 হবে না, আর ডায়াম্যাগনেটিক হলে n এর মান 0 হয়ে যাবে। নেক্সট দেখো, আমরা আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস। আমরা পরমাণু শিখেছি, এবার শিখব আয়নের ইলেকট্রন বিন্যাস। প্রথমে আমরা আসছি অ্যানায়ন। ধরো আমি নিলাম F-, তাহলে ফ্লুরিনের তো অ্যাটমিক নাম্বার 9, তাহলে 9টা প্রোটন আছে এবং পারমাণবিক অবস্থায় 9টা ইলেকট্রন থাকে, কিন্তু যেহেতু এখন -1, তাহলে ইলেকট্রন সংখ্যা 9 + 1, একটা মাইনাসের জন্য একটা বেড়ে গিয়ে 10 হয়ে গেল। তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 10টা ইলেকট্রন বিন্যাস করব, তাহলে হয়ে গেল 1s2 2s2 2p6। একই রকম ভাবে যদি O2- বলি, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? অক্সিজেন তোমরা জানো 8 হয় অ্যাটমিক নাম্বার, ইলেকট্রন দুটো এক্সট্রা থাকবে অ্যানায়ন বলে, তাহলে এখানেও 10, তাহলে এরও ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6। তাহলে এবার বলো দেখি, F ও F- কোনটি বেশি স্থায়ী? F বেশি স্থায়ী না F- বেশি স্থায়ী? F এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে 9 করবে, তাহলে 1s2 2s2
2p5 আর f মাইনাস হচ্ছে 1:2 2p6। এই pটা সম্পূর্ণ পূর্ণ এবং এটা দেখো একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আমরা স্থায়ী বলি কেন? নিষ্ক্রিয় গ্যাসগুলোর আসলে সমস্ত কক্ষক গুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তাহলে এখানে p6 মানে প্রত্যেকটা কক্ষকেই দুটো করে ইলেকট্রন থাকছে, আর এখানে 1 2 3 4 5টা ইলেকট্রন। বুঝতে পারলাম? তাহলে এইখানে যেহেতু যুগ্ম অবস্থায় থাকছে সমস্ত ইলেকট্রন, এখানে কিন্তু একটা ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকছে, তার জন্য এইটা বেশি স্থায়ী, এটা কম স্থায়ী। তার জন্য সবসময় আয়নগুলোই অধিক স্থায়ী হয়। তাহলে F মাইনাস এর স্থায়িত্ব F এর তুলনায় বেশি। F মাইনাসের স্থায়িত্ব F এর তুলনায় বেশি। নেক্সট দেখো, এরকম ভাবে যে কোনো অ্যানায়নে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারো। যেমন ধরো একটা আমি নিচ্ছি Cl মাইনাস, তাহলে ক্লোরিন হচ্ছে 17, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? One s two, 2s2 2p6, 3s2 3p6, 1s2 2s2 2p6, 3s2 3p6। তাহলে Cl মাইনাসের ইলেকট্রন বিন্যাস আমরা পেলাম। অনুরূপভাবে এবার আমরা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস দেখব। ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, ধরো তুমি নিলে Na+, তাহলে সোডিয়ামে 11টা প্রোটন 11টা ইলেকট্রন থাকে পারমাণবিক অবস্থায়, কিন্তু যদি প্লাস করে দিই তাহলে ইলেকট্রন সংখ্যা একটা কমে গেল, তাহলে হয়ে গেল 10। তাহলে ইলেকট্রন বিন্যাস সেটা হয়ে গেল 1s2 2s2 2p6। একই রকম ভাবে Mg2+, তাহলে ইলেকট্রন সংখ্যা 12 - 2 = 10, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6। Ca2+, ইলেকট্রন সংখ্যা 20 - 2 18, ক্যালসিয়াম 20, প্লাস এর জন্য দুটো বাদ, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে এইভাবে আমরা আয়নের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করলাম। 20 পর্যন্ত দেখালাম। এবার 20 বাইরের গুলোর ক্ষেত্রে দেখো কিভাবে করব। ধরো তোমাকে বলা হলো স্ক্যান্ডিয়াম প্লাস ও স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস দেখাও। তাহলে স্ক্যান্ডিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 21, তার মানে পারমাণবিক অবস্থায় 21টা ইলেকট্রন থাকবে। ইলেকট্রন বিন্যাস আগে করবে, 20 বাইরের গুলো একটু অন্যরকম হবে, তার জন্য বলছি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 4s2 3d1 এরকম হয়।
21 ক্ষেত্রে। এবার দেখো ইলেকট্রন যখন নির্গত হয় তাহলে ইলেকট্রন প্রবেশের সময় কি 3D তে সব শেষে ঢুকেছে, আগে 4s পূর্ণ হয়েছে তারপরে 3D তে গিয়েছে। তাহলে তুমি এবার ভাবতে পারো যে ইলেকট্রন যদি একটা আমি কমাই তাহলে যেটাই শেষে ঢুকলো সেখান থেকে আগে বেরোবে, তাহলে 3D টা ফাঁকা হয়ে যাবে। এই 20 পরের গুলোর ক্ষেত্রে একটু মাথায় রাখবে এই 4s আর এই 3D এর মধ্যে বাইরে কে আছে। শক্তির দিক থেকে কথা এবার বাদ দাও, এবার ভাবো বাইরে কে আছে। 3D টা হচ্ছে তৃতীয় কক্ষপথের উপকক্ষপথ আর 4s টা হচ্ছে চতুর্থ কক্ষপথের উপকক্ষপথ। তাহলে তৃতীয় বাইরে না চতুর্থ বাইরে? অবশ্যই চতুর্থ বাইরে। তার জন্য মাথায় রাখবে ইলেকট্রন নির্গত হওয়ার সময় ইলেকট্রন কিন্তু সবসময় বাইরেরটা থেকে নির্গত হবে। তাহলে স্ক্যান্ডিয়াম প্লাস যদি করি তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d1। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন বেরোবে। আর আমি করছি কি স্ক্যান্ডিয়াম 3+ পরেরটার জন্য, তাহলে 3টে ইলেকট্রন হ্রাস করব। তাহলে 3টে ইলেকট্রন আগে 4s থেকে বেরোলো দুটো, তারপরে বেরোবে 3d থেকে, কারণ 3s 3p 3d এগুলোর মধ্যে আবার বাইরে হচ্ছে 3d। 3s ভেতরে, তার বাইরে 3p, তার বাইরে 3d। তাহলে 4s থেকে দুটো বেরোনোর পরে তৃতীয় ইলেকট্রনটা 3d থেকে, তাহলে আমরা পাচ্ছি কি 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d0। এই জিরোগুলো না দেখালেও চলে, এই পর্যন্ত দেখালেও হবে। তাহলে এই জায়গাটা একটু অন্যরকম। অন্য মৌলগুলোর ক্ষেত্রে দেখছিলে যে যেটাই বাইরে ঢুকছিল শেষে ইলেকট্রন ঢুকছিল সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছিল, কিন্তু এখানে শেষে যেটা ঢুকছে সেটা থেকে যে বেরোবে তার কোনো মানে নাই। যেটা বাইরের শক্তি স্তর সেখান থেকে ইলেকট্রন বেরোবে। যেহেতু 4sটা 3d থেকে বাইরে আছে, 4s চতুর্থ শক্তি স্তরের উপকক্ষপথ আর 3d হচ্ছে তৃতীয় কক্ষপথের উপকক্ষপথ, তার জন্য ইলেকট্রন সবসময় 4s থেকেই আগে বেরোচ্ছে। আবার দেখো আর একটা উদাহরণ বলি। তোমাকে ধরো এরকম প্রশ্ন দিল Fe2+ ও Fe3+ কোনটি বেশি স্থায়ী? Fe সমান 26 বলে দেওয়া যায়। তাহলে Fe26 যদি হয় তাহলে ইলেকট্রন বিন্যাসটা আমরা করে নিতে পারবো। এই তাহলে 2+ মানে দুটো ইলেকট্রন কমাবো। কোথা থেকে কমাবো? 4s থেকে, 3d থেকে নয়। তাহলে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s এর ইলেকট্রন নাই, বাইরে দিয়ে দিলাম 4s0। আর যদি Fe3+ করি তাহলে আমি 3টে ইলেকট্রন পাবো। তাহলে এখান থেকে দুটো আর একটা ইলেকট্রন 3d থেকে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s0। বুঝলে? ইলেকট্রন বিন্যাস আমরা যেরকম ভাবে শিখেছি তাতে ইলেকট্রন বিন্যাস করলাম। এবার প্রশ্ন হচ্ছে কোনটা বেশি স্থায়ী? এই জাতীয় প্রশ্ন খুব আসে। দেখো d6 মানে 6খানা ইলেকট্রন এখানে পূর্ণ আছে, আর d5 মানে 5খানা ইলেকট্রন পূর্ণ আছে। বুঝলেন? তাহলে এবার আমাদের তুলনা করতে সুবিধা হচ্ছে, দেখো এইটা কিন্তু হাফ ফিল্ডেড অর্ধপূর্ণ, আর এটা কিন্তু হাফ ফিল্ডেড অবস্থায় নাই, 5-এর বেশি হয়ে গেছে। সবসময় মাথায় রাখবে যে আংশিক পূর্ণ কক্ষপথগুলোর থেকে, শক্তি স্তরগুলোর থেকে অর্ধপূর্ণ শক্তি স্তরের স্থায়িত্ব বেশি হয়। তাহলে Fe3+ আর Fe2+
এর মধ্যে অধিক স্থায়ী হচ্ছে Fe3+n। তাহলে কি বলবো, আংশিক পূর্ণ কক্ষক অপেক্ষা অর্ধপূর্ণ কক্ষকগুলি বেশি স্থায়ী, তাই Fe3+ এর স্থায়িত্ব Fe2+ অপেক্ষা বেশি হয়। তাহলে এরকম ভাবে ইলেকট্রন বিন্যাস দেখাবে, দেখে এভাবে সংক্ষেপে কমেন্ট করলেই তোমাদের ফুল মার্কস পাওয়া যাবে। আবার দেখো আমি আরেকটা উদাহরণ শিখিয়ে দিই। প্রশ্ন আসতে পারে Cu+ ও Cu2+ আয়ন দ্বয়ের মধ্যে কোনটি বেশি স্থায়ী? ব্র্যাকেটে Cu সমান 29 দিতে। তাহলে Cu এর ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। এটা নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করে ফেলেছো যে কপারের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কপার ক্রোমিয়ামে ব্যতিক্রম ছিল। তা সেই ব্যতিক্রম কেন আমি আর এখন আলোচনা করছি না, আগে আমরা আলোচনা করেছি। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s1 3d10। তাহলে আমি যদি Cu+ করি, তাহলে একটা ইলেকট্রন হ্রাস করব, তাহলে ইলেকট্রনটা কত থেকে বেরোবে? 4s থেকে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d10 এরকমও লিখতে পারো, বা 4sটাকে বাইরে বার করে দিতে পারো নিজের ইচ্ছা মতো, এতে কোনো অসুবিধা নেই। আর Cu2+, তাহলে আমাকে দুখানা ইলেকট্রন বের করতে হবে। তাহলে আগে এটা থেকে একটা আর একটা ইলেকট্রন 3d থেকে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s0 3d9 বা 4sটাকে বাইরে বের করে দাও। যেটাই থাকে না, না লিখলেও কোনো অসুবিধা নাই, কোনো নম্বর কাটার ব্যাপার নাই, না লিখতেই পারো। এবার দেখো 3d10, অনেকেই হয়তো উত্তর বুঝতে পারছো। d10 মানে d এ আমার 10খানা ইলেকট্রন আছে, তাহলে 5 6 7 8 9 10। আর d9 এই। এবার দেখো কোনটা বেশি স্থায়ী, সেটা আবার নির্ভর করবে এখানে সম্পূর্ণ পূর্ণ কক্ষ এর স্থায়িত্ব সব থেকে বেশি। তাহলে এখানে সম্পূর্ণ পূর্ণ, এটা হচ্ছে আংশিক পূর্ণ। এখানে আবার মাথায় রাখবে আংশিক পূর্ণ থেকে সম্পূর্ণ পূর্ণ স্থায়িত্ব বেশি হয়। তাহলে আংশিক পূর্ণ কক্ষক অপেক্ষা সম্পূর্ণ পূর্ণ কক্ষক বেশি স্থায়ী, তাই Cu2+ এর চেয়ে Cu+ বেশি স্থায়ী। Cu2+ এর থেকে Cu+টাই অধিক স্থিতিশীল। এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আসে। আবার এখান থেকে এরকম দিতে পারে যে Cu+ সহজে Cu2+ জারিত হয় না কেন? তাহলে Cu+টা দেখো বেশি স্থায়ী, কেন যাবে অস্থায়ী হতে? তাহলে Cu+ কিন্তু সহজে Cu2+ কনভার্ট হতে পারবে না। তাহলে পক্ষান্তর উল্টো দিকে
CO2 প্লাস কিন্তু সহজে CO প্লাসে আসার চেষ্টা করবে, তাহলে স্থায়িত্ব অর্জন করবে। এই জাতীয় প্রশ্ন এখান থেকে খুব আসে, তোমরা এগুলো একটু লক্ষ্য রাখবে। Fe2 প্লাস Fe3 প্লাসের মধ্যেও অনেক সময় দেয় যে Fe2 প্লাস সহজে Fe3 প্লাসে যায়, কিন্তু Fe3 প্লাস Fe2 প্লাসে আসে না কেন? তো এই উত্তর যদি আসে সব কিন্তু এই ইলেকট্রন বিন্যাস রিলেটেডই প্রশ্ন হয়। তা এইগুলো একটু মাথায় রেখো। আর আমাদের একটা ক্লাস লাগবে, তোমাদের কয়েকটা নীতি আছে, আউবাউ প্রিন্সিপাল, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এই আউবাউ বলছি সরি, ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন, শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, আর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই তিনটে নীতি আর কয়েকটা কক্ষকের আকৃতি, তাহলেই শেষ। সামনে ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে নেব, কিছু অঙ্ক প্র্যাকটিস করব।